রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুরো দমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে ঢাকা। ভুটান বাংলাদেশ চুক্তি সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাসুল দিয়ে যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে থিম্পু। এক মাসের মধ্যে হবিগঞ্জে ফের তেলবাহী ট্রেন দুর্ঘটনা। সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ। লাইনচ্যুত ওয়াগান থেকে তেল নিয়ে চলছে বেচা কেনা। এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তে অবসরপ্রাপ্ত সেনা সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দির তথ্য চেয়ে দুদকের চিঠি, সময় চেয়ে আবেদন। তদন্ত হবে প্রভাবমুক্ত বললেন চেয়ারম্যান। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটককৃতদের মধ্যে 2 মাদ্রাসার ছাত্র সরাসরি জড়িত। 4 জনকে গ্রেফতারের ব্রিফিংয়ে একথা জানায় পুলিশ। এছাড়া একই মাদ্রাসার অপর 2 শিক্ষক তাদের পরামর্শ দিয়েছেন। এ ঘটনার মূল উস্কানিদাতাদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। রোববার বিকেলে ব্রিফিংয়ে আসেন খুলনা রেঞ্জের ডিআইজি। তিনি জানান, জড়িত 2 শিক্ষার্থীর পর তাদের পরামর্শদাতা 2 শিক্ষককেও গ্রেফতার করা হয়। 4 তারিখ মধ্যরাত থেকে 5 তারিখ ভোর 6টা বা 4টার মধ্যে কোনো এক সময় জাতির পিতার এই প্রতিকৃতিতে আঘাত করে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। 2 জন ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন। ঘটনার তদন্ত কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব রাখা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা। পেশাদারিত্ব অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার, অর্থাৎ আমরা এমন কিছু করিনি বা এমন কিছু করব না যেটি প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। এদিন দুপুরে সচিবালয়ে ভাস্কর্য ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, এই ঘটনায় উস্কানিদাতাদের খুঁজে বের করতে কাজ চলছে। একজন এর নাম বারবার চলে আসছে, তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশ কিংবা তারই ইসের জন্য এই ঘটনাগুলি ঘটছে। আমরা অনুসন্ধানের পরে আপনাদেরকে তার সম্বন্ধে ডিটেল জানাবো। হেফাজতের নেতা হবে কিনা, কে হবে কিনা, সেটাও তদন্তের ব্যাপার। তদন্তে যার নাম বেরিয়ে আসবে তার নামে মামলা হবে। ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা জুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সদস্য। সময় সংবাদ, কুষ্টিয়া। ডিজিটাল ইমেজ প্রসেসিং টেকনোলজি এক প্রকার আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ব্যক্তির আংশিক অবয়বের চিত্রের সাথে 3D মডেলিং করে বের করা হয় কাঙ্ক্ষিত ব্যক্তির পূর্ণাঙ্গ ছবি। নানা সীমাবদ্ধতায় সিসিটিভির ফুটেজে কারো পুরো অবয়ব উঠে না আসলেও এভাবে শনাক্ত করা সম্ভব অপরাধীকে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, এর মাধ্যমে অপরাধী শনাক্ত ও গ্রেফতারে আরও বেশি সফলতা আসবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাশেদ বাপি রিপোর্ট। ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভি, নীরব নিরাপত্তা প্রহরী। ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি ভিডিও ধারণের আধুনিক এক প্রযুক্তি, যার পুরো কার্যক্রম পরিচালিত হয় একটি সফটওয়্যারের মাধ্যমে, আর ধারণকৃত তথ্য সংরক্ষণ হয় হার্ড ডিস্কে। পরবর্তীতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করা যায় সেসব তথ্য। তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সিসিটিভি ফুটেজে কোনো ব্যক্তির দেহের আংশিক চিত্র উঠে আসলেও প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করা কঠিন কিছু নয়। ডিজিটাল ইমেজ প্রসেসিং টেকনোলজি ব্যবহার করে উন্নত অনেক দেশেই অপরাধী শনাক্ত করা হয় বলেও জানান তারা। বডির যে আদল এবং বডির যে ডাইমেনশনাল, এটা ব্যাক সাইড হোক, সাইড হোক, অ্যাঙ্গেল হোক, যে কোনো অ্যাঙ্গেল থেকেই আসলে ইমেজ প্রসেসিং সিস্টেমে ডিটেক্ট করে এটাকে 3D মডেলিংয়ে কনভার্ট করা যায়। এবং এই 3D মডেলিং থেকে পুরো একটা শরীরের একটা আর্টিফিশিয়াল একটা শরীর তৈরি করা হয়। এর সাথে সিমিলারিটি কারা কারা থাকতে পারে, ম্যাচ টুলস দিয়ে সেই সিমিলার বডিটা খুঁজে বের করা।
অপরাধী শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যবহারে আরও দক্ষতা অর্জনের উপর জোর দিয়েছেন তিনি। সিসিটিভির ফুটেজ যদি আগেই মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয় কিংবা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাহলে কিন্তু অপরাধী একটা সুযোগ পেয়ে যাচ্ছে তাকে সরিয়ে নেওয়ার। তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আগের থেকে অনেক বেড়েছে সিসিটিভির ব্যবহার, যা অপরাধ দমনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা, ক্ষমার অযোগ্য, সংবিধান বিরোধী। জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তিনি বলেন, কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। ভাস্কর্য অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিবৃতি দিয়ে আসছে ধর্মান্ধ মৌলবাদীরা। এর মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। এরই প্রতিবাদে রোববার সকালে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। হেফাজত ইসলাম বা অন্য যে সমস্ত খেলাফত মজলিস বা যারা যে সমস্ত ধর্মভিত্তিক দলগুলো আছে, প্রত্যেকটা দলের শীর্ষ পর্যায়ের নেতা তারা হয় নিজেরা রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান। তাদের দ্বারাই আজকে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য হামলা হয়েছে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াতে দেওয়া হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ভেঙে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাংলাদেশের সৃষ্টি। এখানে কাউকে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াতে দেওয়া হবে না। রাজধানীতে নিজ বাসা থেকে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হবে না। যারা এই অপকর্ম করেছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন। এ ঘটনায় জড়িত ও মদতদাতাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। তবে তাদের রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সমৃদ্ধির জন্য বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক যোগাযোগের সম্পর্ক বাড়াতে পারলে এগিয়ে যাবে পুরো এ অঞ্চল। সকালে ভিডিও কনফারেন্সে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ চুক্তির ফলে 100টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। আগামীতে ভুটান চাইলে সৈয়দপুর বিমানবন্দর সহ বাংলাদেশের যে কোনো নৌবন্দর ব্যবহার করতে পারবে বলেও জানান সরকার প্রধান। প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বরাবরই অন্যান্য দেশের চেয়ে কিছুটা ভিন্ন মাত্রার। কেননা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ৬ ডিসেম্বর এই ভুটানই প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়কে। ঐতিহাসিক এই দিনেই দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আয়োজন করা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ স্বাক্ষরের। রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থিম্পু থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রান্ত থেকে ভুটানের সঙ্গে অনলাইনে স্বাক্ষর হয় এই চুক্তি। এই চুক্তিটির ফলে বাংলাদেশের 100টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। ভুটানের ঐতিহাসিক অকৃত্রিম সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশ। We endeavor to reach our goals. We want valuable cooperation of our friends and neighbors to strengthen our government's initiatives. বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ভুটানে নতুন সম্ভাবনা খুঁজতে পারে জানিয়ে শেখ হাসিনা দেশটিকে বাংলাদেশের নৌবন্দরগুলোর সুবিধা নেয়ার প্রস্তাব দেন। Our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also we are developing as a regional airport. So for Bhutan, it is open.
পরে শেখ হাসিনা ও লোটে শেরিং একসাথে কেক কেটে ও লোগো উন্মোচন করে উদযাপন করেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর পূর্তির ঐতিহাসিক ক্ষণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের খবর। পুরো দমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানোর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডে এরই মধ্যে শতভাগ শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ। 90 ভাগের বেশি রোড স্ল্যাব বানানো শেষ হয়েছে। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এইসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযোগ্য যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ শতভাগ শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করব। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে এই স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,838 জনে। এছাড়াও শনাক্ত হয়েছেন 1,666 জন। গত 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 13,218 জনের। এ পর্যন্ত মোট করোনার পরীক্ষা করা হয়েছে 28,63,169 জনের। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,666 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,77,545 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,838 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,95,960 জন। এক মাসের ব্যবধানে আখাউড়া সিলেট রেল সেকশনে আবারও জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত। দুপুরে হবিগঞ্জের শাহাজিবাজার রেল স্টেশনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়, আর এতে সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন দিগেন সিংহ। এক মাসের ব্যবধানে সিলেটে আবারও ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে ট্রেন। রোববার দুপুর 12টার দিকে হবিগঞ্জের শাহজিবাজার স্টেশনে ঢোকার পয়েন্টে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 6টি বগি লাইনচ্যুত হয়েছে। তেলের বগি, একটা ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। 2টা তেলের বগি থেকে তেল পড়তেছে, আর 2টা ট্রেনের বগি দাঁড়াই আছে, এবং ইঞ্জিনটাও দাঁড়াই আছে। লাইনটা ভেঙে গেছে। ওই সময় থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন আছে, জায়গায় জায়গায় ট্রেন আছে। শ্রীমঙ্গল আছে একটা, বানুগঞ্জ আছে একটা, আর এদিকে আছে হরসপুর। রেল লাইনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে পয়েন্টের কিছু সমস্যা ছিল, কাজ করতেছিল ওরা, তো ওই অবস্থা এখন আমরা তদন্ত করে দেখব আসলে
চূড়ান্ত এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই বা দেখা যায় নাই। লাইনচ্যুত তেলবাহীর দুটি বগি উল্টে গেলে প্রায় ৮০,০০০ লিটার ডিজেল বের হতে থাকে। বগিগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। জি আমি ১০০ লিটার আমি কিনছি ৫০ টাকা করে লিটার। গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ২৪ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। সিলেট আখাউড়া লাইনে বারবার ট্রেন দুর্ঘটনায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সিলেট অঞ্চলের মানুষেরা। হবিগঞ্জের শাহজিবাজার রেল স্টেশন থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে, মাশরাফিকে পেতে একাধিক দলের কাড়াকাড়ি, লটারিতে বাজিমাত খুলনার, ম্যাচের ফিটনেস টেস্টে সন্তুষ্ট বিসিবি, খেলতে পারবেন পরবর্তী ম্যাচে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির সম্পদের তথ্য চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তবে তিনি সময় চেয়ে দুদকের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির বিরুদ্ধে স্ত্রী ও সন্তানের নামে বিদেশে গাড়ি বাড়ি ফ্ল্যাট করা ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। দুদকে অভিযোগ এলে নিয়ম অনুযায়ী তা কমিশনে দাখিল করা হলে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে তথ্য চাইবে দুদকের তদন্ত দল। এছাড়া প্রাথমিক অনুসন্ধানের অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। আমার জানা মতে ইনকোয়ারি অফিসার ডেকেছিলেন এবং তার কাছে কিছু তথ্য চেয়েছে, তিনি ওদের তথ্য দিয়েছেন। উনি কিছু সময় চেয়েছিলেন, তারপর সময় দেওয়া হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা চলমান আছে, এটুকুই আপনাকে এখন এই পর্যায়ে বলতে পারবো। তিনি জানান, হাসান সারওয়ার্দির বিরুদ্ধে আসা অভিযোগটি দুদক প্রভাবিত না হয়েই কাজ করছে। তদন্ত চলছে নিয়ম অনুযায়ী। তারই অংশ হিসেবে হাসান সারওয়ার্দির কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। উই ডু নট ইন্টারফেয়ার, আমরা কখনো এটার ভিতরে হস্তক্ষেপ করি না, কারণ উই ওয়ান্ট বায়াসলেস ইনকোয়ারি ইনভেস্টিগেশন। এর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় সেনা কর্তৃপক্ষ অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ভারতে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য সরকারের কাছে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে মার্কিন কোম্পানি ফাইজার। যদিও দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের দেশের চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে থাকা 3টি টিকা খুব শীঘ্রই অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে ওই টিকাগুলো সহজলভ্য হওয়ার পরই অনুমোদন পেতে পারে ফাইজার। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতেও জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার আবেদন জানানো হয়েছে। গত শুক্রবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এর কাছে এই আবেদন জানায় মার্কিন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ভারত বায়োটেক, আইসিএমআর, সিরাম ইনস্টিটিউট ছাড়াও সরকারি ও বেসরকারি 8টি সংস্থার উদ্ভাবিত টিকার মধ্যে 3টি ভ্যাকসিন চূড়ান্ত ও শেষ পর্যায়ে ট্রায়াল চলছে। এর মধ্যে এগিয়ে রয়েছে কোভ্যাক্সিন। ফাইজারের টিকা অনুমোদনের আবেদনকে ইতিবাচকভাবে দেখা হলেও ভারতীয় এসব টিকার অনুমোদনের আগে ফাইজার অনুমোদন পাবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় টিকার অনুমোদন শিগগিরই দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুমোদনের পরপরই ফাইজারকে অনুমোদন দিতে পারে ভারত সরকার। গেল 30শে জানুয়ারি ভারতে প্রথম কোভিড সংক্রমণের খবর আসে। এখনো পর্যন্ত প্রায় 97 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 1,40,000-এর বেশি মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাকিব মাহমুদুল্লাহর পর লটারি ভাগ্যে এবার মাশরাফি বিন মুর্তজাকে পেল জেমকন খুলনা। মাশরাফিকে দলে নিতে বঙ্গবন্ধু টি-20 কাপের 5 দলের 4টি আগ্রহী ছিল। দলগুলোর প্রতিনিধি ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহ্বায়কের উপস্থিতিতে হওয়া লটারিতে খুলনা দলে জায়গা হয় মাশরাফির। দেশের ক্রিকেটের আইকনকে দলে পেয়ে উচ্ছ্বসিত জেমকন খুলনা কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু টি-20 কাপের শুরুতে ছিলেন না মাশরাফি, কিন্তু যখন ফিরলেন তাকে নিতে কাড়াকাড়ি শুরু দলগুলোর।
কোভিডের পর ইনজুরি, শারীরিক পারিবারিক নানা কারণে গেল কমাস খুব বাজে সময় কাটছিল ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল অধিনায়কের। তবে দৃঢ় সংকল্পের মাশরাফি মাঠে ফিরতে শুরু করেন লড়াই। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে বোলিং ও ফিটনেস নিয়ে বেশ কদিন কাজ করেছেন ম্যাশ, তবে বাকি ছিল আনুষ্ঠানিকতা। মাশরাফি অনুশীলন শুরু করার পরই তাকে দলে নিতে আগ্রহ দেখায় বরিশাল ও খুলনা। সে তালিকায় পরে যোগ হয় ঢাকা, রাজশাহীও। বিপ টেস্টে উত্তীর্ণ মাশরাফি কোন দলে খেলবেন তা নির্ধারণে আয়োজন করা হয় লটারির। আগেই সাকিব মাহমুদুল্লাহকে দলে নিয়ে চমক দিয়েছে জেমকন খুলনা। লটারি ভাগ্যেও তারাই জিতল। আগ্রহী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া লটারিতে মাশরাফিকে পায় জেমকন খুলনা। মাশরাফির মুক্ত থেকে আমরা পেয়েছি, আমরা খুবই এক্সাইটেড। আই এম শিওর ওনার অনুপ্রেরণায় আমাদের টিম এবং সকল প্লেয়ার আরো ভালো খেলবে এবং টুর্নামেন্ট আমরা ভালো করতে পারবো। মাশরাফির যোগ দেওয়াটাকে বিসিবিও দেখছে ইতিবাচকভাবে। এতে চলমান আসর আরো আকর্ষণীয় হবে বলে বিশ্বাস টুর্নামেন্ট কমিটির। অনেক দর্শকের মাশরাফির জন্য আমার মনে হয় যে অনেকে আরো ইন্টারেস্ট নিয়ে, হয়তো বেশি ম্যাচ হয়তো সামনে থাকবে না, তারপরে আমার মনে হচ্ছে যে কটাই থাকে আর যদি কোয়ালিফাই করে ফাইনাল সেমিফাইনালে, ডেফিনেটলি এটা আরো জরুরি বাড়বে। কোভিড নেগেটিভ সনদ নিয়ে দলের সঙ্গে যোগ দিবেন মাশরাফি। পারিশ্রমিক হিসেবে এ ক্যাটাগরির এই ক্রিকেটার পাবেন 15 লাখ টাকা। সব ঠিক থাকলে পরের ম্যাচেই খুলনার জার্সিতে সাকিব মাহমুদুল্লাহর সঙ্গে দেখা যাবে মাশরাফিকেও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পুরো দমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে ঢাকা। ভুটান বাংলাদেশ চুক্তি সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাসুল দিয়ে যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে থিম্পু। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।